দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী, অধ্যাপক মেডিসিন ও উপাধ্যক্ষ মুক্তা মেডিকেল কলেজ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240052 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিবন। দর্শক, বৃষ্টির সাথে সাথে ডেঙ্গু করা নাড়ছে দরজায়। এখন দেখা যাচ্ছে একটু একটু করে ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়ে যাচ্ছে। হাসপাতালগুলিতে দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীদের আনাগোনা এবং মৃত্যুও কিন্তু কিছু হওয়া শুরু করেছে এবং আর কয়েক মাসের মধ্যে কিন্তু একেবারে আমাদের পুরো দমে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। সুতরাং আমরা যমুনা টেলিভিশন থেকে আগে থেকেই যেন আপনারা সচেতন হতে পারেন, সেই জন্যই এই আয়োজন। আমরা জানি যে প্রতি বছরই কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। আমরা গত বছরে যদি একটু পরিসংখ্যান দেখি, গত বছর সরকারি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যে হিসেব, তাতে 1,02,562 জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এবং মৃত্যু হয়েছিল 412 জন। এই যে সংখ্যাটা দেখছি, এটা কিন্তু তার চেয়েও প্রকৃত সংখ্যা কিন্তু অনেক বেশি। কারণ আমরা জানি যে এই যে সংখ্যাটা, এটা হাসপাতালে ভর্তি রোগীরই সংখ্যা। আমাদের যে আউটডোরে যে রোগী অনেকগুলোই তাতে কিন্তু রিপোর্ট হয় না। আর বেসরকারি হাসপাতালগুলিতে বা আমাদের দেখা যাচ্ছে প্রাইভেটলি যেসব রোগীগুলো শনাক্ত হয় তাও কিন্তু এতে যুক্ত হয় না। সুতরাং আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে মূল সংখ্যাটা হচ্ছে আসলে অনেক বেশি। এইবারও কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে আমাদের ডেঙ্গু আক্রান্ত হতে পারি। সুতরাং আগে থেকে আমাদের সচেতন হতে হবে। এই ব্যাপারে আমাদের বিশেষজ্ঞ মতামত দিতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা জানি যে আপনি মুক্তা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে আছেন এবং ডেঙ্গু নিয়ে আপনি অনেক দিন ধরে আসলে কাজ করছেন সচেতনতার জন্য এবং তরুণ চিকিৎসকদের আপনি প্রশিক্ষণও দিয়ে থাকেন। সুতরাং আপনাকে এই যে ডেঙ্গু বিষয়ে আলোচনা পেয়ে আমরা আসলে সৌভাগ্যবান মনে করছি। একটু যদি বলতেন প্রথমে, ডেঙ্গু আসলে এটা কি? ডেঙ্গু নামটা কি আসলো? আসলে এটা কি কোনো মশার নাম না এটা আসলে ভাইরাসের নাম? আসলে ডেঙ্গু বাংলাদেশে হয়তো ডেঙ্গু বলা হয়, এটা তো ডেঙ্গি বলা হচ্ছে। সুতরাং রোগটার নাম ডেঙ্গি। এটা অবশ্যই একটা ভাইরাসজনিত রোগ। মশার কামড়, মশা একটা বাহক হিসেবে কাজ করে। যে মশাগুলো বিশেষ করে এডিস ইজিপ্টি অ্যান্ড এডিস অ্যালবোপিক্টাস, দুই ধরনের মশা পাওয়া যায়। ঢাকা শহরে এডিস ইজিপ্টিটা বেশি, গ্রামাঞ্চলে এডিস অ্যালবোপিক্টাসটা বেশি। এই মশার বাহিত রোগ হলো কি ডেঙ্গি ভাইরাস। ডেঙ্গি একটা আলাদা ভাইরাস, এটা একটা আরবো ভাইরাস। সুতরাং এটা দুটা কারণ আছে। তাহলে ডেঙ্গি ভাইরাস, আরেকটা হলো কি আপনার মশা। দুটাই আমাদের একটা কারণ হিসেবে। এটা আসলে কিভাবে ছড়ায় বা মানুষের দেহে কিভাবে আসে? এই যে বললাম, এই মশাবাহিত রোগ। কারণ হলো কি মশার কামড়ে যে এডিস ইজিপ্টি মসকিটো বা অ্যালবোপিক্টাস, এটা কিন্তু একবার কামড় দেয় না, এটা এদের মাল্টিপল কামড় দিতে হয়, বারে বারে কামড়। এইখানে একবার কামড় দিল বা আরেক জায়গায় আরেকবার কামড় দিল। এই ট্রান্সমিশনে এই ডেঙ্গি ভাইরাসটা ডেঙ্গি রোগী থেকে একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সমিশন হচ্ছে। আচ্ছা, এটা কি এমন কোনো বিষয় রয়েছে যে মশা কামড়ালো কতদিন পরে ডেঙ্গু হতে পারে? হ্যাঁ, এটা বলা যায়। একটা ইনকিউবেশন পিরিয়ড তো আছেই। কামড়ের পরে প্রায় 3 থেকে 4 দিন পরে আপ টু 7 ডেজ পর্যন্ত পেশেন্টের দেখা যাচ্ছে সিমটম হয় না, তারপরেই শুরু হয় জ্বর। কারণ অনেকের এটা প্রশ্ন করলে অনেকের সন্দেহ থাকে যে হ্যাঁ অমুক জায়গায় গিয়েছিলাম আমরা, ওই জায়গাটা অনেক বেশি মশা ছিল। অনেকের কাছে এই ধরনের আসলে দেখেছি। একটু যদি বলতেন আসলে লক্ষণগুলো কী লক্ষণ দেখলে একজন মানুষ মনে করতে পারে যে না আমার বোধহয় ডেঙ্গু হয়েছে, একজন আপনাদের মতো যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের শরণাপন্ন হওয়া উচিত? আমি আপনার প্রশ্নের প্রথম পার্টে একটু রেসপন্ড করতে চাই যে এডিস ইজিপ্টি মসকিটোগুলো কামড় যে দিচ্ছে, এই কামড়গুলো কিন্তু পেশেন্টরা বুঝতে পারে না। তাই এরা কিন্তু বুঝতে পারে না যে মশা কামড়িয়েছে কিনা, যেটা অন্য মশাতে যেটা হয়, আমাদের অন্য কিউলেক্স মশাতে যেটা হয়। তাই এখানে আমরা মশার কামড় কখন দিয়েছে এটা তো বোঝা যাচ্ছে। এটা খুব সুন্দর বলেছেন। অনেক রোগীদের কাছে বলেছে আমি তো কোনো মশা হয়নি, আমার কেন হবে, যখন বলা হয় আর কি। জি হ্যাঁ। আরেকটা হলো কি আপনার, এরা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই রাতের বেলা আমরা মশারি টাঙাচ্ছি ঠিকই, কিন্তু দিনের বেলাতে আমরা মশারি টাঙাচ্ছি না। তাহলে আমরা প্রপার প্রোটেকশনগুলো নিচ্ছি না। ফলে মশা কামড়টা দিনের বেলায় হচ্ছে। ফলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, দেখুন এখন কিন্তু স্কুল কলেজগুলো সব খোলা, স্কুল কলেজ খোলা, অফিস আদালত খোলা। তাহলে আপনি প্রোটেকশনের জন্য আপনার মানে সচেতনতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে দিনের বেলা যদি আমি লম্বা হাতের শার্ট পরি, আমি যদি এক্সপোজারগুলো খোলা এরিয়াগুলো কম রাখতে পারি তাহলে ভালো। আপনি সবচেয়ে বেশি সমস্যা আমরা যেটা দেখতে
দেখতে পাচ্ছি যে আপনি ঢাকা শহরে বলতে পারেন আপনি যে ওদেরকে শার্ট পরতে, ফুল হাতা শার্ট পরুন। একটা গ্রামে গঞ্জে একটা কৃষক, সে যদি সে কিভাবে থাকে সবাই জানে, একটা লুঙ্গি হয়তো থাকতে পারে, গায়ে কাপড়ও থাকে না তারা যখন কাজ করে। যদি এই ডেঙ্গিটা ঢাকা শহর বা বড় শহর থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে একটু আমি যুক্ত করতে চাই যে গত বছর বা এর আগের বছর আমরা পরিসংখ্যান দেখি যে এখন তার ঢাকা শহরে রোগ নেই এটা। না, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তাই ডেঙ্গির আক্রান্ত রোগীর সংখ্যা বাড়বে বই কমবে না, কারণ আমাদেরকে ডেঙ্গি নিয়ে থাকতে হবে। আরেকটা কথা আছে আমার, যে আমরা আগে দেখতাম যে এটা ডেঙ্গিটা জুলাই মাস থেকে শুরু হতো, তারপরে আপনার সেপ্টেম্বরের ভিতরে শেষ হয়ে যেত, 2-3 মাস। এটা বলা হতো বর্ষাকালের একটা জ্বর। কিন্তু দেখা যাচ্ছে এখন তো দেখেন, আপনি শুরু হয়েছে ডিসেম্বর মাস থেকে, আপনি যদি এখনও ডাটা দেখেন যে অনেক রুগী ভর্তি হয়ে গেছে এবং অনেক রুগী কিন্তু মারা গেছে, হ্যাঁ অলরেডি। এবং তাহলে পিকটা কিন্তু এখনও আসেনি, পিকটা আসবে, পিকটা পিছিয়ে গেছে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে পিক আসবে। গত বছর আমরা দেখেছি নভেম্বরে অনেক বেশি রুগী মারা গেছে, সুতরাং পিকটা কিন্তু বাড়বে। এবং আরও একটা কথা আছে, এই যে আমরা কোরবানির সময় তারা বাড়ি যাবে, ছড়িয়ে পড়তে পারে কিন্তু, তাই ফিরে আসা, ওরা যখন ফিরে আসবে। এবং আরও একটা কথা আছে আপনার, যে বাসাগুলা ছেড়ে যাব আমরা, সেই বাসাগুলাতে কিন্তু মশা পানি জমে থাকবে, সেই পানিতে মশার লার্ভা তৈরি হবে, ডেঙ্গির ভাইরাস সাথে এফেক্ট করবে, এবং পরবর্তীতে দেখা যাবে যে ঈদের পরে হয়তো ডেঙ্গির পরিমাণ বাড়তে পারে। আমরা এই আলাপ করছিলাম যে লক্ষণগুলি নিয়ে, আসলে কি কি লক্ষণ দেখলে বোঝা যাবে যে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে আমরা আলাপ করব একটি বিরতির পর। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সনকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী। আমরা আলাপ করছিলাম যে আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে লক্ষণগুলো নিয়ে, আমরা বিরতির আগে প্রশ্ন করেছিলাম যে কী কী লক্ষণ আসলে ডেঙ্গুর হতে পারে, এবং সেই সাথে আমি জানি যে আপনি গবেষণায়ও জড়িত এই বিষয়ে, লক্ষণের কোনো আসলে বদল হচ্ছে কিনা, এটাও যদি একটু আলাপ। ধন্যবাদ আপনাকে। আসলে লক্ষণ তো প্রথম থেকেই কমন লক্ষণ, মানে যে জ্বর হবে, প্রচুর জ্বর, লাস্ট 3 থেকে 4 দিন ধরে জ্বর থাকে, তারপরে আপনার গায়ে ব্যথা থাকে, প্রচণ্ড গায়ে ব্যথা থাকে, তারপর হলো কি মাথা ব্যথা থাকে, চোখের পিছনে ব্যথা। এগুলো কিন্তু কমন সমস্যা, আমরা গত 3-4 বছর ধরে বলছি। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্রেন্ডটা চেঞ্জ হয়ে, কিন্তু জ্বর কিন্তু ঠিক আগের মতো হচ্ছে না। জ্বর আছে, কিন্তু জ্বরটা কিন্তু অল্প সময় থাকতেছে, ফলে এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হলো কি জয়েন্ট পেইন, এগুলো কিন্তু কমে আসছে, বডি এক কমে আসছে, তার চেয়ে বরং বেশি হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা হচ্ছে বেশি। প্লাস হচ্ছে আপনার পেশেন্টগুলো হঠাৎ করে শকে চলে যাচ্ছে, মানে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে। আগে যেরকম মনে করা হতো যে খুব বেশি ব্লিডিং, যে ডেঙ্গিতে মনে হতো যে রক্তপাতই বেশি সমস্যা, কিন্তু সেরকম রক্তপাত কিন্তু গত 2-1 বছরে দেখা যাচ্ছে না। ফলে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ যারা খারাপ হয়ে হাসপাতালে আসতেছে, তাদের বেশিরভাগই কিন্তু পেটে ব্যথা থাকতেছে, অ্যাবডোমিনাল পেইন, সাথে থাকতেছে আপনার হাইপোটেনশন বা শকে চলে যাচ্ছে বেশি। আপনি বিরতির সময় বলছেন মৃত্যুর যে কারণ, তা থেকে আসলে বদল হয়েছে কিনা? হ্যাঁ, মৃত্যুর কারণে কিন্তু বদল হয়েছে। আমরা কিন্তু প্রথম থেকে বলছিলাম যে 2000 সাল থেকেই তো বাংলাদেশ ডেঙ্গিকে ফাইট করছে, এবং সেই যদি চেঞ্জটা দেখেন, যে মৃত্যুর কারণ ছিল কিন্তু ব্লিডিং। সেই ব্লিডিংটা 2000 সালে আমরা দেখেছি যে লম্বা লাইন থাকতো, প্লেটেলেটের সাদা রক্ত ছিল, হ্যাঁ। কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, অলমোস্ট প্লেটলেটের প্রয়োজনীয়তা কিন্তু অনেকটুকু কমে গেছে। এখন বেশিরভাগ মানুষই কিন্তু শক নিয়ে আসতেছে, মানে ক্যাপিলারি লিকিং হয়ে পেশেন্টের ব্লাড প্রেশার কমে যাচ্ছে। আসলে কিন্তু ফ্লুইড আছে শরীরে ফ্লুইডটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, ফলে রক্তনালীর ভিতরে ব্লাড ফ্লুইড কম, ফলে প্রেশার কম থাকতেছে। এই ইম্পর্টেন্ট ইস্যু যে পেশেন্টগুলো বেশিরভাগই শকে যাচ্ছে। এই শকটা অনেক সময় কম্পেনসেটেড হতে পারে, ডিকম্পেনসেটেড হতে পারে। আরেকটা কথা আমার আছে, যে পেশেন্ট আপনার যে রুগী কিন্তু কম্পেনসেটেড শকে কথা বলে, সব ভালো আছে, তাই খেয়াল করা যায় না। ওই সময় আসলে ওই সময় ইম্পর্টেন্ট। যদি রুগীর প্রস্রাব কমে যাচ্ছে, রুগীর মাথা ঘুরাচ্ছে, শোয়া থেকে উঠে দাঁড়ালে যদি মাথা ঘুরায়, বুঝতে হবে যে ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে। এটা যদি একটু বলতেন, ইস্যু যেহেতু আমরা আলোচনা শুরু করি, কি কি দেখলে আসলে বুঝতে হবে যে নাকি হাসপাতালে নেওয়া খুবই জরুরি? হ্যাঁ,
এক নম্বর হলো কি আপনার জ্বর হলেই কিন্তু আপনি 1 থেকে 2 দিনের ভিতর আপনার নিকটস্থ চিকিৎসককে অবশ্যই আপনাকে রিপোর্ট করতে হবে যে এটা ডেঙ্গি কিনা। কারণ প্রথম 3 দিনের ভিতরে যদি আমরা রক্ত পরীক্ষা করি, একটা NS1 আছে, এটা কিন্তু হাই সেন্সিটিভিটি স্পেসিফিসিটি ভালো, এবং এটা আপনার যদি পরীক্ষা করি তাহলে আমরা মনে করে নিতে পারবো যে হ্যাঁ আমার ডেঙ্গি হয়েছে, বা পেশেন্ট মনে করে, তাহলে ইম্পর্টেন্ট, তাহলে ডেঙ্গি রোগীটা আইডেন্টিফাই হলো। এরপরে হলো কি তাকে আমরা আউটডোরে চিকিৎসা দিতে পারি, কারণ বেশিরভাগ ডেঙ্গি পেশেন্টের তো হাসপাতালে ভর্তি করার দরকার নেই, আউটডোরে চিকিৎসা দিলে আমরা তাদেরকে বুঝিয়ে দিলাম যদি আপনার এই সমস্যাগুলো হয়, যদি আপনি খেতে না পারেন, আপনার যদি বমি বেশি হয়, আপনার যদি পেটে ব্যথা হয়, আপনার যদি পাতলা পায়খানা শুরু হয়, আপনি আপনার শোয়া থেকে উঠলেই মাথা ঘুরাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, আপনি যদি এগুলো থাকে আপনি দেরি করবেন না, আপনি হাসপাতালে চলে আসবেন এবং হাসপাতালে আপনাকে ভর্তি করতে হবে। এগুলোকে বলা হয় ওয়ার্নিং সিমটম। এই ওয়ার্নিং সিমটমগুলো যদি আপনার তৈরি হয়, আপনার দেখেন, তাহলে আপনি হাসপাতালে থাকেন। এবং আরও কিছু আছে, এগুলো এখন রেয়ার হয়ে গেছে, যে গায়ে কোনো র্যাশ আসছে কিনা, পেশেন্টের রক্তপাতের এভিডেন্স, একাইমোসিস বা ব্রুইজ হচ্ছে কিনা, রক্তপাতের কোনো লক্ষণ পাচ্ছেন কিনা, প্রস্রাবটা কি লাল হচ্ছে কিনা, পায়খানা কালো হচ্ছে কিনা, যদি এগুলো থাকে তাহলে অবশ্যই আপনি হাসপাতালে ভর্তি একটা যদি একটু বলতেন, আপনার কথা যেহেতু উঠেছে, এগুলো এমন নয় যে সকল রোগীকে ঢাকা শহরে আসতে হবে। আসলে এটাতে চিকিৎসা প্রাথমিক, এটা তার মানে যে কোনো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেই সম্ভব। এবং আমরা গত বছর বা কয়েক বছর ধরে দেখছি দেরিতে আসছে ঢাকার হাসপাতালগুলিতে, অহেতুক দেরি করে আসা, যে একটা জার্নিতে, ট্রান্সপোর্টে, অথচ দেখা যাচ্ছে সামান্য একটা ফ্লুইড পেলে সে উপজেলাতে রোগীটা কিন্তু বেঁচে যেত। আপনার এই ব্যাপারে মন্তব্য কি? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা অবশ্যই পলিসি মেকারদেরকে খেয়াল করতে হবে যে আমাদের এই ডেঙ্গি যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, সে সারা বাংলাদেশ থেকে ডেঙ্গি রোগী যদি ঢাকামুখী হয়, তাহলে কখনোই ঢাকার 4টা হাসপাতালের পক্ষে সম্ভব না এদেরকে ম্যানেজ করা। আমাদেরকে অবশ্যই ঢাকা পেরিফেরিতে যেখানে যেখানে হচ্ছে, যেসব হাসপাতালে হচ্ছে, যেসব এরিয়াতে আপনার ডেঙ্গি বেশি হচ্ছে, সেখানেই চিকিৎসা করা। এবং আমি মনে করি যে এই জন্য প্রত্যেক ডাক্তারকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যে ডাক্তারই আছে সবাইকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা। এই ট্রেনিং না করলে, আমাদের রিফ্রেশিং ট্রেনিং যদি না করি আমরা, তাহলে কিন্তু ডেঙ্গি, তাই ডেঙ্গি আসার আগেই আমি মনে করি যে সরকারের উচিত হবে যে সকল ডাক্তারদেরকে, যে যারা প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার, ওদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আপনি যেটা বললেন যে যদি হাসপাতালে যদি একটা ফ্লুইডের ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু আপনার পেশেন্ট বেঁচে যায়। কিন্তু আরও একটা কথা আছে, আপনি যদি খেয়াল করেন যে আমরা ইমার্জেন্সিতে যখন রুগীটা দেখি, রুগীটা খারাপ, তখনই আমরা ওই রুগীটাকে যদি আমরা ঢাকায় রেফার করি, যেটা আমরা পেয়েছি, বরগুনা, ওখান থেকে খুলনা থেকে রুগীগুলো আমাদের কাছে চলে এসছে কোনো রকম আইভি ক্যানুলা ছাড়া, ফ্লুইড ছাড়া। আমরা যদি ওকে প্রথমে রিসাসিটেট করি, একটা রক্ত আইভি ফ্লুইড দেওয়ার মতো একটা ব্যবস্থা করি, একটা ফ্লুইড দিয়ে তাকে যদি তখন পাঠাই, তাহলে কিন্তু পেশেন্ট রুগী খারাপ হয় না। কারণ এই ট্রান্সপোর্টের সময় আমরা এই পানি শূন্যতা, প্রেশার কমে যাওয়ার জন্য কিন্তু অনেক রুগী মারা যায়। আপনারা খেয়াল করে দেখবেন, অনেক রুগী মারা গেছে গত বছর শুধুমাত্র ট্রান্সপোর্টের সময়। দেখা যাচ্ছে যে আসার 8-10 ঘন্টার মধ্যে কিন্তু একটা বড় ধরনের তাকে যদি আমি প্রিপেয়ার করে পাঠাই, তাহলে কিন্তু এটা হতো না। আমরা আলাপ করছেন যে প্রাথমিক চিকিৎসা, যে প্রাথমিকভাবে একজন চিকিৎসক বা তরুণ চিকিৎসক কী করবেন, বা ঘরোয়াভাবে আমাদের ডেঙ্গু যখন ধরা পড়ে তখন কী কী করণীয়, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পর ডক্টর সলকল অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী। আমরা ডেঙ্গু নিয়ে আলাপ করছিলাম। আমরা প্রাথমিক চিকিৎসা যদি একটু বলতেন, যে প্রথমে একজন মানুষ তার ঘরে আসলে কী কী করণীয়? আমি বলবো আপনি অবশ্যই যদি এই সময় যদি সামনে যদি জ্বর আসে, আপনি অবশ্যই নিকটস্থ চিকিৎসকের সম্মুখীন হন। ডেঙ্গিটা আইডেন্টিফাই হোক। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা 3-4 দিন বলি, যে 3-4 দিন জ্বর থাকলে তারপর ডাক্তারের কাছে যাই। ডেঙ্গির কথাটা মাথায় রেখে আমি বলবো প্রথম দিনই আপনি আপনার ডাক্তারের কাছে চলে যান, ডেঙ্গি পরীক্ষাটা করে ফেলুন। তারপরে জানা গেল যে আপনার ডেঙ্গি আছে, এরপর আপনার স্বাভাবিক জ্বরের মতোই সেই চিকিৎসা, যে প্যারাসিটামল, জ্বর বেশি হলে প্যারাসিটামল খাবেন। আপনার পানি শূন্যতা প্রতিরোধের জন্য প্রচুর পরিমাণে পানি খান আপনি। আপনার প্রস্রাব পরিমাণটা যেন ভালো থাকে সেটা আপনি খেয়াল রাখুন। আপনার মাথা ঘোরানো বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা খেয়াল রাখুন। এটা বাসায়ও করতে পারেন, আপনি আপনার চিকিৎসকও খেয়াল করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি বাসায় থাকতে পারেন। আচ্ছা, একটা পানির খাওয়ার বিষয়টা, কতটুকু আসলে পানি খাওয়া? পানি খাওয়ার বিষয়টা তো ক্যালকুলেশনটা আমরা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় করা হয়, বড়দের ক্ষেত্রে আমরা বলি যতটুকু প্রয়োজন ততটুকু খান, অতিরিক্ত না। পেশেন্টে আমরা বলি মোটামুটি 2.5 লিটার বা 3 লিটার মতো পানি খেলে সেটা চলে। কিন্তু যদি আমাদের হাসপাতালে ভর্তি হয়, তখন আমরা চিন্তা করি টোটাল 48 ঘন্টা একটা ফ্লুইড ক্যালকুলেশন করা হয়, তখন দেওয়া হয়। কিন্তু আমি বলবো মুখে যতটুকু পারা যায় মুখে
পানি খাওয়া, পানিটা শুধু না, স্যালাইন হতে পারে, এটা ডাবের পানি হতে পারে, অনেকে আছে যে অন্যান্য স্যালাইন ফলের খেতে রস, চায় না, তাদের ক্ষেত্রে কি অন্য কোনো ড্রিঙ্কস ডাবের পানি হতে পারে। এবং আচ্ছা, ঢাকা শহরে যদি বলি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তো অনেকগুলো আছে, সেগুলো ইউজ করতে হয়। তবে আমি মনে করি ফলের রস, তো এই সময় আসলে সাদা পানির চেয়ে স্যালাইনটা বেশি ফলের জরুরি। রস এগুলো খাওয়া উচিত বেশি। আচ্ছা, কিছু কিছু রোগীর দেখা যাচ্ছে কিডনির সমস্যা রয়েছে, ডায়াবেটিসের সমস্যা, তাদের যদি ডেঙ্গু হয় সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে এই ধরনের যদি কোমরবিডিটি স্টেট থাকে, আমি মনে করব আপনারা বাসায় থাকার কোনো প্রয়োজন নেই। প্রথম থেকে লক্ষণ খুব যতই গুরুতর না হোক না কেন, আপনি প্রথম থেকে হাসপাতালে, আপনি হাসপাতালে থাকুন। হাসপাতালে আমরা আমাদের চিকিৎসকরা ফলো আপ করবে, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবে। বেশিরভাগ ক্ষেত্রে মুখে খাওয়া পানির স্যালাইন বা অন্যান্য ফ্রুট জুস দিয়ে কারেকশন হয়ে যাবে, কিন্তু প্রয়োজন হলে তাকে স্যালাইন নিতে হতে পারে। কিন্তু যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিডনির সমস্যাটা বাড়তে পারে। আবার ডায়াবেটিস যাদের আছে তাদেরও তো ডায়াবেটিস, কিডনি যাদের সমস্যা রয়েছে তাদের কি ফ্লুইড ম্যানেজমেন্টে কি কোনো আসলে আলাদা নিয়ম রয়েছে? একটু নিয়ম কারণ থাকতে হবে। কারণ হচ্ছে যেহেতু ক্রনিক কিডনি ডিজিজ, কিডনির ইউরিন আউটপুটের একটা ঘাটতি আছে, তাহলে আমাদের ফ্লুইড ওভারলোড করা যাবে না। তার সুতরাং আমাদেরকে আউটপুট বেসিস করে, এবং সবচেয়ে বড় কথা শুধু আউটপুট বেসিস করলে হবে না, যেহেতু গরম পড়ছে প্রয়োজনীয়তা বেড়ে যাবে, ওই ক্যালকুলেশনটা আপনার ওই সময় আপনার চিকিৎসকই করবে। তাই সুতরাং কোনো কিডনি রুগী হোক, ডায়াবেটিক রুগী হোক, হার্টের রুগী হোক, ক্যালকুলেটেড ফ্লুইড ম্যানেজমেন্ট লাগবে। এই ক্যালকুলেটেড ফ্লুইড ম্যানেজমেন্টটা চিকিৎসক করবে। একটু যদি আমি যুক্ত করতে চাই, দেখা যায় যে কিডনি রোগীটা বা ডায়াবেটিস যে আক্রান্ত, সেটা উনি আসলে এই মুহূর্তে তেমন খারাপ না, কিন্তু তার মনিটরিং তো দরকার, তার সেই জন্য আসলে হাসপাতালে থাকা উচিত। অবশ্যই হাসপাতালে থাকা। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রেগনেন্সিতে যদি আসলে ডেঙ্গু হয় সেক্ষেত্রে আসলে করণীয় কি? হ্যাঁ, প্রেগন্যান্সি একটা ইম্পর্টেন্ট, বিশেষ করে মেয়েদের জন্য এটা একটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখেছি অনেক প্রেগনেন্ট ওমেনকে আমরা হারিয়ে ফেলেছি। কারণ আমি মনে করি, এখনও বলছি, যে প্রেগন্যান্সি যদি ডায়াগনোস হয়, তাহলে যদি আপনি মনে করেন যে আপনার স্বাস্থ্যকেন্দ্র কাছেই আছে, তাহলে হয়তো কিছু ক্ষেত্রে আপনি বাসায় থাকতে পারেন ভালো মনিটরিং দিয়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো আপনারা হাসপাতালে চলে যান। হাসপাতালে ভর্তি থাকেন, 3 থেকে 4 দিন ফলো আপে থাকেন। যদি দেখা যায় খারাপ হচ্ছেন না, আপনি কনভালেসেন্ট পিরিয়ডে চলে আসছেন, রিকভারি আপনার হচ্ছে, আপনি রিকভারি হলে আপনি বাসায় চলে আসতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো আপনাদেরকে, যে যদি প্রেগনেন্সি, বাসায় যদি প্রসূতি মা থাকে, তার যদি জ্বর আসে, সেটা যদি ডেঙ্গি হয়ে থাকে, তাহলে আপনি বাসায় না থেকে হাসপাতালে রাখাটাই যৌক্তিক হবে। আচ্ছা, আমাদের যেটা একটু সময় আছে, আমি কিছু অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে খুব কমন কিছু বিষয়, যে টেস্ট আসলে কখন করবে? অনেকে দেখা যায় যে জ্বর হলে একটু থাকি, দেখি বাংলাদেশের মানুষের যে স্বভাব, আসলে ডেঙ্গুর টেস্ট আসলে কখন করা উচিত? 4-5 দিন অনেকে দেখে আস্তে ধীরে করতে চান না। আমি বলবো ডেঙ্গির টেস্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম দিনই আপনার ডেঙ্গি টেস্ট করা যায়। সুতরাং আপনি যদি দেখেন যে একটা এরিয়া, একটা এপিডেমিক চলছে, ডেঙ্গির সিজন চলছে, আপনার যদি জ্বর বেশি হয়ে থাকে, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, গায়ে ব্যথা, মনে হচ্ছে রে ডেঙ্গি, গায়ে একটু র্যাশ, হালকা র্যাশ, আপনি প্রথম দিনই করতে পারেন। তবে ইউজুয়ালি প্রথম 3 দিনের ভিতর করলেই আপনার NS1 অ্যান্টিজেন টেস্টটা পজিটিভ আসবে। এইটার সাথে তো আসলে কিছু পরীক্ষা করে, যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট বলা হচ্ছে, সেটা অনেকে প্রথম দিন করে দেখা যাচ্ছে তার প্লেটলেট তো অনেক ভালো, নিশ্চিন্তে থাকেন। আসলে এটা বারবার কি করা উচিত না একবারই করা উচিত? হ্যাঁ, প্রথম দিন তো আমরা সাধারণত কমপ্লিট ব্লাড কাউন্ট আর একটা NS1 অ্যান্টিজেন করি, এবং কমপ্লিট ব্লাড কাউন্টে আসলে প্লেটলেট কাউন্ট দেখে লাভ নেই প্রথম দিন, কারণ এটা কখনোই চেঞ্জ হয় না খুব বেশি। তার চেয়ে বেশি দরকার ছিল WBC কাউন্ট, একটা শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা যদি কমে যায়, তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি নিউট্রোফিল লিউকোসাইট রেশিও, যাই হোক এটা আছে, এখানে প্রেডিক্ট করতে পারি যে এই পেশেন্টটা কিন্তু ডেঙ্গি, হেমোরেজিক ফিভার বা শকে যেতে পারে। তাই প্রথম দিনের কমপ্লিট ব্লাড কাউন্টে অন্য ব্লাড কাউন্টের তেমন লাভ নেই, কিন্তু NLR রেশিও দেখা যায়, এটা আপনার চিকিৎসক বুঝতে পারবেন। তাই কিন্তু আমরা বলি চিকিৎসকের প্রতি আস্থা রেখে, উনি যদি বারবার এটা করতে বলেন, সেটা আস্থা রেখে আমাদের করা উচিত। প্রথম দিন করার পরে 5 দিনের আগে আর করার দরকার নেই, যদি প্রয়োজন না থাকে। আমরা 5 দিন পরে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটু যদি বলতেন প্রতিরোধের বিষয়টা, সেই সাথে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন রয়েছে কিনা? প্রতিরোধ সচেতনতা। আমি বললাম যেটা, যে পানি যেখানে জমে থাকবে, আপনার মশা যেখানে জন্মাবে, ডেঙ্গি তার প্রকোপ বাড়বেই। সুতরাং আমি মনে করি যে পানি কন্ট্রোল, যে জমা পানি যেখানে থাকে, আপনার বাসার আশেপাশে যা থাকে সেগুলো পরিষ্কার রাখবেন, আপনি পরিষ্কার থাকবেন, আশেপাশে পরিষ্কার রাখবেন। ভ্যাকসিন সম্পর্কে যদি বলতেন। ভ্যাকসিন অবশ্যই তৈরি হয়েছে, সারা ওয়ার্ল্ডে কিছু জায়গায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি থাইল্যান্ড বা যুক্তরাষ্ট্র, অনেক জায়গায় দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন আসেনি। ভ্যাকসিন আসার আগেই আমরা মনে করি যে সরকার হয়তো প্ল্যান করছেন, যদি ভ্যাকসিন বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে অবশ্যই ভালো হবে, কিন্তু সেটা ডিপেন্ড করবে আসলে আমাদের দেশের মানুষদের ডেঙ্গির
প্রভাব কেমন পড়েছে, কারণ হলো কি সরাসরি ভ্যাকসিন দেওয়া যাবে না, আগে একবার ডেঙ্গি হতে হবে তারপর। তাই আমরা আমাদের রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে আমাদের ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে কিনা, তবে ভ্যাকসিন প্রয়োজন হতে পারে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভির সকল দর্শককে আমার ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আসলে যেমনটি অধ্যাপক ডক্টর শাহাবুল হুদা চৌধুরী বলছিলেন, সেই নিয়মগুলি যদি একটু মেনে চলি, আমরা সচেতন হওয়ার কিন্তু বিকল্প নেই এবং আমাদের নিজেদের বাসার চারপাশ কিন্তু নিজেদেরই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের উপর আসলে নির্ভর করে থাকলে হবে না। আমরা সকলে সচেতন হই, এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।